কানকো, ফুলকো, পিত্তি সব বাদ দিয়ে রসালোর চেহারাটাকে কিভাবে ক্যামেরার সামনে তুলে আনতে হয় সেটা আমাদের টিম ভালোই জানে। 20x30 স্টেজ। বাঁ দিকে এন্ট্রেন্স করলে ডান দিকে 4 ফুট ছিঁড়ে চালাটা করতে হবে। চালার দিকে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে শ্রান্ত, ক্লান্ত, অবসন্ন ছায়ামূর্তির মতো 3টি মানুষ, একটু আশ্রয়ের আশায়। পরাণের যুবতী স্ত্রী আর তার বৃদ্ধ অসক্ত বাবা। এখানে বেয়ালার হালকা করুণ সুর। ওরা চালায় ঢুকলো। ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ভাঙা মাটির হাঁড়ি কুড়ি আর পোড়া জামা কাপড়। বেয়ালার করুণ সুর ক্রমশ চড়া হচ্ছে আরো। ছিন্নমূল পরিবারটি তাদের পল্লী মাটিতে নামিয়ে রাখলো। সদ্য সন্তান হারা পরাণের স্ত্রী ছেলের শোকে ঢুকলে কেঁদে উঠল। হ্যাঁ গো, তুমি আজ কাজে যাবে না? না, আজকের নাটকের গানটা নিয়ে একটু বসতে হবে হিমাদ্রির সঙ্গে। আচ্ছা, তোমার কি কাণ্ড জ্ঞান নেই? নাটক করে অর্ধেক দিন কাজেই যাও না। বাড়িতে অভাব, তাও তুমি নির্বিকার। সোমা, ওই প্রবাদটা জানো তো? নিরো ফিডেলস হোয়েন রোম বার্নস। আমি নিরো হতে চাই না সোমা। গোটা দেশ জুড়ে আজ চারিদিকে হাহাকার। ধর্ম করে আর সবাই উচ্ছন্নে যেতে বসেছে। ধর্মের প্রকৃত অর্থ না বুঝে কিছু ধর্মান্ধ ইসলাম আঘাত করছে হিন্দুকে, আর হিন্দু আঘাত আনছে ইসলামের উপর। ভাঙা হচ্ছে মহাপুরুষের মূর্তি। পৌরাণিক চরিত্রের জয়ধ্বনি হয়ে উঠছে রাজনৈতিক স্লোগান। সুস্থ সংস্কৃতির চর্চা প্রায় বন্ধ। অপসংস্কৃতির জোয়ার চারিদিকে। মানুষ ভুল বুঝছে সোমা, তাদেরকে ভুল বোঝানো হচ্ছে। দেশের একজন দায়িত্বশীল নাগরিক হয়ে আমি কোনো আঙুল তুলব না, কোনো প্রতিবাদ জানাবো না। চুপ করে দেখবো দেশ মাতৃকা ধর্ষণ। কিন্তু তুমি একা কি করতে পারবে? সোমা, সেতু বন্ধনে একটা কাঠবিড়ালিরও অবদান ছিল। আমি নয় সেই কাঠবিড়ালি হলাম। দাদা, খবর পেলাম বস্তি অঞ্চলে গোপালের মা নাটকটা করলে অশান্তি ছড়াতে পারে। তোমার কাট সত্যের মুখ বন্ধ করতে অন্যদিকে মিথ্যে দাঙ্গা বাঁধানোর চেষ্টা করছে কেউ। আমি ভয় পাই না, গোপালের মা হবেই। তুই আজই গৌড়ের বাড়ি গিয়ে সেটগুলো ঠিকঠাক আছে কিনা দেখে নিবি। ফাইনাল রিহার্সালের দিন উইথ সেট রিহার্সাল দেব। ঠিক আছে দাদা। তুমি আগুন নিয়ে খেলা করছো, মাঝে মাঝে আমার ভয় হয়। মেয়েটা কিন্তু বড় হচ্ছে, ওর উপরে কোনো আঁচ। সোমা, সংকীর্ণ ছাত্রের কথা ভেবে ঘরে ঢুকে বসে থাকলে বিপদ যে আসবে না তা তো নয়। মরতে যখন হবেই তখন লড়াই করেই মরব। চলে যাব, তবু আজ যতক্ষণ দেহে আছে প্রাণপণে পৃথিবীর সর্বজঞ্জাল। এই পৃথিবীকে এই শিশুর বাসযোগ্য করে যাব আমি। নবজাতকের কাছে এই আমার দৃঢ় অঙ্গীকার। আপনার অডিশনের ক্লিপিংটা আমি দেখেছি, ভালো, তবে নাটকের একটা প্যানপ্যানানি আছে, ওটাকে বাদ দিতে হবে। ক্যামেরা অ্যাক্টিং হবে আরো বেশি ন্যাচারাল। চেষ্টা করুন।
সে নিয়ে চিন্তা নেই। পছন্দ যখন হয়েছে তখন কানকো ফুলকো পিত্তি সব বাদ দিয়ে রসালদার চেহারাটাকে কিভাবে ক্যামেরার সামনে তুলে আনতে হয় সেটা আমাদের টিম ভালোই জানে। আপনাকে শুধু গ্রুমিং এর জন্য একটা সিটিং এ আসতে হবে। আমার কোনো সমস্যা নেই। সে তো নেই, কিন্তু দেখুন, এত বড় সুযোগটা আপনি পাচ্ছেন, মানে আমি করিয়ে দিচ্ছি ওয়ান অফ দ্য বেস্ট প্রোডাকশন হাউসের লিড রোল। তার জন্য আমি কি পাবো? মানে মানেটা তো ভেরি সিম্পল। আপনি এ লাইনে নতুন, তাই আমার ইঙ্গিতটা বুঝলেন না। দেখুন, আমার কাছে যা আছে সে তো আপনাকে দেব, তার বিনিময়ে আপনার কাছে যেটা আছে সেটা আপনি আমাকে দেবেন। তুমি শীতল জলে জুড়াইলে অন্য মুখে তুলে দিলে। তুমি শীতল জলে জুড়াইলে তুমি অন্য মুখে তুলে দিলে। তুমি শীতল জলে জুড়াইলে তুমি যে সকল সহা সকল মহা মাতার মাতা। ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা। ও মা অনেক তোমার খেয়েছি গো, অনেক নিয়েছি।
আরো ভালো করতে হবে, সবাইকে দেখিয়ে দিতে হবে যে আমরা পারি। অনুতোষদা, হ্যাঁ, আরে অনুতোষদা, একটা ঝামেলা হয়েছে। আবার কি হলো? আরে আমাদের নাটকের টিনের চালটা পাওয়া যাচ্ছে না। সে কি রে, কি হলো? কোথায় রেখেছিলিস? আরে যেখানে বরাবর থাকে, গৌরদের বাড়ির সিঁড়ির তলায়। এই তো মাঠে লাস্ট শো করার পর ওখানেই রেখে এসেছিলাম। এবার এখন গৌরকে গিয়ে জিজ্ঞেস করতে বলে দরজা খোলাবে, কে কখন নিয়ে চলে গেছে। আরে তাহলে কি হবে? এখন ভাঙা টিন পাবি কোথায়? আর দেয়াল তৈরি বড় বড় পিচবোর্ড গুলো, সেগুলো কোথায় আছে? আরে সেগুলো সব ঠিক আছে, বীরেন্দার বাড়িতে ছিল, সকালে গিয়ে নিয়ে এসেছি। কিন্তু টিনের চালটা কি হবে বলো তো? আরে গৌরটা ছিটে পড়ে দায়িত্ব নেই, বাড়ি থেকে জিনিসটা উধাও হয়ে গেল, আর এতদিন তার কোনো হুঁশ এলো না। দরকার সময় দেখা গেল জিনিসটা খোয়া গেছে। চমৎকার। গৌরব তো আমি কোনো দোষ দেখি না, দোষ তো আমার দলের ছেলে। এই সেটা দায়িত্ব কাকে দেওয়া হয়েছিল? হ্যাঁ, কাকে দেওয়া হয়েছিল? তোকে। আর তুই সেটা সতর্কভাবে দেখভাল করবি না? নাটক করবে, নাটক। নিষ্ঠার অভাব, বুঝলি? নিষ্ঠার অভাব। অনুতোষদা, মানে বলছি যা হবার হয়েছে, মানে একটা 4x5 নতুন টিন কিনে নিলে হয় না? যাকে অনুতোষ, এখন আর মাথা গরম করে লাভ নেই, কোনো দরকার নেই। সামনেই শো আছে, দোকানে একটা নতুন টিন না হয় কিনে নিলেই হলো। তোরও কি বুদ্ধিশুদ্ধি লোক পেল? বস্তির পুরনো ঘরের চাল আগুন লেগেছে, আর তুই সেখানে নতুন টিন লাগাবি? বলছি অনুতোষদা, রং টং করে ম্যানেজ করে নেওয়া যাবে না? একান্তই পাওয়া যাচ্ছে না যখন। না, যায় না। নতুন টিনকে রং করে পুরনো করা যায় না, ওখানে পুরনো টিনই লাগবে। আমি অনেক জায়গায় ঘুরেছি, অনেক লোক করে দোকানে দেখেছি, কিন্তু অত বড় সাইজের টিন তো পাওয়া যাচ্ছে না। যেখানেই যাচ্ছি ভাঙা চোরা টুকরো টাকরা, ওগুলো দিয়ে তো আর কাজ চলবে না। পাওয়া যাচ্ছে না? তুই একটা কাজ কর, আমাদের কুয়োতলার যে দরজাটা আছে না, ওটাই তুই খুলে নিয়ে যা। কি বলছো তুমি? কুয়োতলার দরজা খুললে আমাদের চলবে কি করে? না না অনুতোষ, এটা ঠিক হবে না। সোমা তো ঠিকই বলছে, মেয়েদের ইজ্জত আবরুর ব্যাপারটাও তো একটু ভেবে দেখবি। তাছাড়া আমাদের নাটকে কটা লোক হয় বলতো? তার জন্য এত বড় আত্মত্যাগ বোকামি। দেখ, একটা দর্শক আমার কাছে ভগবান, আর তার জন্য আমি নিজেকে নিঃশেষে বিলিয়ে দিতে পারি। যা খুশি তাই করো, শুধু আমার কথা কবে ভেবেছো? নাটক নাটক নাটক। ব্যাপারটা কিন্তু ভালো হলো না অনুতোষ। বাথরুমটা কি তাহলে খালিই থাকবে? আরে বাবা, ফাঁকা থাকবে কেন? ওখানে একটা কাপড় টাঙিয়ে নিলেই তো চলবে। তুই আবার দাঁড়িয়ে রইলি কেন? জানিয়ে যা। মানে বাথরুমটা ফাঁকা থাকবে? তোকে যেটা বলছি সেটাই কর, জানিয়ে যা। তুমি কাজ থেকে ফিরে লিখতে বসে গেলে? হাত মুখ ধুয়ে জল খাবারটা খেয়ে নিলে হতো না? এখন না, পরে খাবো। পরে আবার কেন? খেয়ে দিয়ে লেখালেখি যা করবে করো না। বলছি তো খিদে নেই। কোন সকালবেলা এক মুঠো ভাত খেয়ে বেরিয়েছো, এখনো খিদে হয়নি? আচ্ছা, অফিসে কিছু খেয়েছো? না, একটু চা দিতে পারো? একটু চা দিতে পারো? চা খেলে যেন পেটটা ভরবে, খালি পেটে চা খেয়ে খেয়ে তো লিভার 12টা বাজাচ্ছ। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, একটু চুপ করো, একটা স্ক্রিপ্ট লিখছি। আমি তো চুপ করে থাকি, সারাদিন আমার সাথে কটা কথা বলো। দাসী বাদের মতন সংসার ঠেলাটাই তো আমার কাজ। ওরা মাস গেলে তবুও এত টাকা পায়, আর আমি বিনা মাইনের ঝি। কি বলছো সোমা? যা মুখে আসছে তুমি তাই বলছো? বলবো না তো কি বলবো? কি আছে আমার? সব আহ্লাদ ফুর্তি কিছুই আমার নেই। না যায় সিনেমায়, না যায় থিয়েটারে। আছে এক বাপের বাড়ি, তাও কতদিন যায়নি, 2 মাস হয়ে গেল। সত্যি সোমা, তুমি এবার অনেকদিন সোদপুরে যাওনি। 2 দিনের জন্য ঘুরে এসো না। আমি একা যাব? একলা কেন, মেয়ে তো আছে। তুমিও চলো না লক্ষ্মীটি, 2 দিন থেকেই চলে আসবো। আমি কি করে যাব? নাটক আছে তো। শুধু নাটক নাটক নাটক, আমার একটু ভালো লাগে না।
ভালোবাসো না, তাই অসহ্য লাগে। একবার ভালোবেসে দেখো না, একবার। আমি তোমার সাথে রাস্তাঘাটে ময়দানে নাটক করতে পারবো না। রাস্তাঘাট ময়দানি গণনাট্য শিল্পীদের প্রকৃত মঞ্চ, মহার্ঘ মঞ্চ, তোমার কোনটাতে আপত্তি? নাটক না মঞ্চ? সবেতেই সবসময় মনে হয় নাটক আমার শত্রু। নাটক আমার সুখ শান্তি সব কেড়ে নিয়েছে। আমাদের মাঝখানে দাঁড়িয়ে তোমাকে আমাকে বিচ্ছিন্ন করে দিয়েছে। তুমি নাটককে এত ভালোবাসো কেন? কি পাও নাটক থেকে? যাকে তুমি একটুও ভালোবাসো না, সেই নাটককে আমি কেন এত ভালোবাসি সেটা যদি তোমায় বোঝাতে পারতাম সোমা। আর কি পাই? নাটক থেকে আমি বেঁচে ওঠার স্বাদ পাই, বাঁচিয়ে তোলার স্বাদ পাই। নাটক আমাকে একটা সুস্থ সমাজ, একটা সুন্দর পৃথিবীর স্বপ্ন দেখায়, যে পৃথিবীতে থাকবে না কোনো দারিদ্র, শোষণ, বঞ্চনা, দূষণ, যেখানে শিশু ভরপেট খেয়ে নিশ্চিন্ত মনে মায়ের কোলে ঘুমোয়। ও ডালিমদা, তুমি এখানে? ভালোই হলো। শোনো, কাল অফিসে যাচ্ছি না, তুমি রিহার্সাল রাখো। রিহার্সাল? কিসের? কিসের মানে? গোপালের মায়ের। তুমি সব ভুলে যাচ্ছ নাকি? কিন্তু গোপালের মতো করা যাচ্ছে না। করা যাচ্ছে না কেন? আরে বাবা, নাটকের দিন রত্না থাকতে পারবে না। মেন ক্যারেক্টার থাকতে পারবে না? কেন কেন থাকতে পারবে না শুনি? ও এখন একটা বড় প্রোডাকশন হাউসের লিড রোলে চান্স পেয়েছে। ওর এখন ধ্যান জ্ঞান ওটাই। সিনেমায় চান্স পেয়েছে? কে বললো? কার কাছে শুনলে? কাল সন্ধ্যাবেলায় গানের রিহার্সালে মেয়েরা বলাবলি করছিল বনবিহারী দত্ত নাকি একটা নতুন সিনেমা নামাচ্ছে, আর তাতে রত্না নাকি মুখ্য চরিত্রে অভিনয় করবে। বনবিহারী দত্ত মানে সেই লোকটা যেসব অশ্লীল সিনেমা বানায়? আমার জানা ওই একটাই বনবিহারী দত্ত আছে। মেয়েরা বলছিল, রত্না তো বলেনি। শোনো ডালিমদা, রত্না একটা দায়িত্বশীল মেয়ে। নাটকের 4 দিন আগে করবো না এই কথাও কখনোই বলতে পারে না। শালুক চিনেছ গোপাল ঠাকুর, মেয়েদের আর কতটুকু জানো? ডালিমদা, সব মেয়েকে না জানলেও রত্নাকে আমি ভালো করেই জানি। ওকে আমি হাতে ধরে অভিনয় শিখিয়েছি। মেহেরজান নাটকের কথা ভুলে গেলে? মেহেরজান নাটক করতে করতে রবি যখন গ্রুপ ছেড়ে বেরিয়ে গেল, তখন তো আমরা অকল পাথারে বললাম। তখন রত্না মাত্র 2 দিন রিহার্সালে তৈরি হয়ে নেমে পড়েনি। ওই তো তখন অসাধ্য সাধন করে গ্রুপকে বিপদের হাত থেকে রক্ষা করেছিল। মানলাম, কিন্তু একবার রক্ষা করেছিল বলে বারবার রক্ষা করার দায়িত্বটা সেই নেবে বা তাকেই নিতে হবে এমনটা ভাবা ঠিক নয় অনুতোষ। তাছাড়া রত্নার টাকার প্রয়োজনটাকে তো আমরা অস্বীকার করতে পারি না। আমরা তো জানি সংসার চালাতে
ও সারাদিন ঘুরে ঘুরে ছাত্র পড়ায়, সুতরাং কেউ যদি ওকে ভালো পয়সা করি দেয়। পয়সা করি লোভে রত্না ওর অসাধারণ অভিনয় প্রতিভাকে অপসংস্কৃতি জোয়ারে ভাসিয়ে দেবে? আরে দেবে, আমরা কি করতে পারি বল? রত্নার অর্থকরী প্রয়োজনটাকে যখন আমরা মেটাতে পারবো না, তখন ওকে ছেড়ে দেওয়া ছাড়া উপায় নেই। গোপালের মায়ের কি হবে? নতুন করে গোপালের মাকে পাবো কোথায়? আমি বলি কি, সম্প্রীতির ওপর আর যে দুটো নাটক তোলা আছে, তারই একটাকে ঝালিয়ে নে সামনের রবিবারের জন্য, পরে গোপালের মার কথা ভাবা যাবে। কি যাতা বলছো? ওই রকম একটা বস্তি অঞ্চলে গোপালের মা ছাড়া অন্য কোনো নাটক করে বিশেষ কোনো লাভ হবে না। আরে বাবা, জায়গাটার কথা আমাদের মাথায় রাখতে হবে তো। ওখানে বিভিন্ন ভাষাভাষী বিভিন্ন জাতের লোক বসবাস করে, তার উপর দুটো কোম্পানি বন্ধ হয়ে পড়ে আছে। ওদের মাথায় ঘুরছে অযোধ্যা, পর মথুরা, কাশী, বৃন্দাবন। একে অপরকে সন্দেহের চোখে দেখছে দাদা। আন্দোলন ক্রমশ শ্লথ হয়ে আসছে। ওখানে গোপালের মায়ের থেকে বেশি উপযোগী নাটক আর কি হতে পারে? সব ঠিক, কিন্তু গোপালের মা কাকে দিয়ে করাবি? কাকে দিয়ে আবার? রত্নাকেই করতে হবে গোপালের মা। তুই মিশি মিশি জেদ করছিস অনুতোষ, ও আসবে না। আসতে ওকে হবেই দাদা। বনবিহারী দত্ত ওকে টাকা দিয়ে কিনে নিয়েছে তো, আমরা ওকে টাকা দিয়ে কিনবো। কোথায় পাবি? রাগের মাথায় এবার তুই অবাস্তব চিন্তা করছিস অনুতোষ। একটুও না। দরজা গিয়ে হাত পাতলে ব্যাপারটা একটু শক্ত হবে বলে আমার মনে হয় না। আরে ভিক্ষে করে আর কতদিন চালাবি? ভিক্ষে করা টাকা রত্না নিতে রাজি হবেই বা কেন? ও তো অপমান বোধ করবে। অপমান বোধ করবে আর অপসংস্কৃতির বেচা টাকা নিলে খুব সম্মান বোধ করবে, তাই না? আমি আর কোনো কথা শুনতে চাই না দাদা। রত্নাকেই গোপালের মা করতে হবে। আমি এখনই রত্নার বাড়িতে যাচ্ছি। অনুতোষ, অনুতোষ শোন, অনুতোষ শোন, অনুতোষ, অনুতোষ, অনুতোষ। বৌদি, অনুতোষদা নেই? ও তো ডালিমদাকে নিয়ে তোমাদের বাড়িতেই গেল। আমাদের বাড়ি কেন? তুমি নাকি নাটক করবে না, গ্রুপ ছেড়ে দিচ্ছ? আসলে আমি একটা বড় জায়গায় সুযোগ পেয়েছি বৌদি, শুনেছ নিশ্চয়ই। সে কথাই অনুতোষদাকে বলতে এসেছি। তা ভালোই তো, আসো ভেতরে আসো। শুনলাম নাকি তুমি মুখ্য ভূমিকায় অভিনয় করছো? হ্যাঁ বৌদি, শনিবার থেকে শুটিং শুরু। কি যে ভয় করছে। না ভয়ের কি আছে? বিশ্বাস করো বৌদি, শুরুতেই প্রধান ভূমিকা পাবো ভাবিনি। সকলেই বলছে আমি নাকি খুব লাকি। কোনো ব্যাকিং পাইনি বৌদি, সব নিজের চেষ্টায় করেছি। সেটাই তো ভালো, তোমার যোগ্যতা আছে, যোগ্যতার স্বীকৃতি পেয়েছো। যোগ্যতার স্বীকৃতি যদি বলো, সবই অনুতোষদার পাওনা। অনুতোষদা আমাকে হাতে ধরে অভিনয় শিখিয়েছে। কম বকুনি খেয়েছি। মেহেরজান নাটক করছিলাম, মেহেরজান সেজেছিলাম। রিহার্সালটা ঠিকঠাকই দিচ্ছিলাম, কিন্তু কিছুতেই শক্ত হাতে লাঠিটা ঘোরাতে পারছিলাম না। অনুতোষদা বারবার বুঝিয়ে দিচ্ছে, বারবার দেখিয়েও দিচ্ছে। আমিও ভালো করার জন্য আপ্রাণ চেষ্টা করছি, কিন্তু কিছুতেই ঠিকঠাক হচ্ছে না। অনুতোষদার রাগ ক্রমশ চড়ছিল। এক সময় কি করলো জানো? ছুটে এসে এক চড় মারলো আমার গালে। আমি লজ্জায় অপমানে মুখ ঢেকে কাঁদতে শুরু করলাম। অনুতোষদা বলল, এত বড় মেয়ে বারবার ভুল করছিস, লজ্জা করে না? যদি সত্যিকারের লজ্জাবোধ থেকে থাকে তাহলে আর ভুল করবি না। বিশ্বাস করো বৌদি, আমি কাঁদতে কাঁদতে লাঠিটাকে শক্ত করে চেপে ধরলাম আর আশ্চর্য দ্রুততায় আমি ঘোরাতে শুরু করলাম। অনুতোষদা চিৎকার করে উঠেছিল, বলেছিল এক্সিলেন্ট এক্সিলেন্ট। সেদিন রিহার্সাল শেষে সকলকে 4 ডিমের অমলেট খাইয়েছিল অনুতোষদা।
বলেছিল আজ রত্নার ভালো অভিনয় রান্নারে সকলকে খাওয়ালাম। জানো বৌদি, আমার সব সাফল্যের মূলে না অনুতোষদা। এ কথা আমি কখনো ভুলবো না। অনুতোষদার কাছে যদি অভিনয়টা আমি না শিখতাম, এই সুযোগটা আমাকে কে দিত বলো? জানি রবিবারের নাটকটা নিয়ে বিব্রত অবস্থায় পড়বে অনুতোষদা। এবার কি করব বলো? আমায় ক্ষমা করতে বলো অনুতোষদাকে। না না, অনুতোষদা খুশি হবে, একটা বড় জায়গায় যাচ্ছ। ঠিকই। কানকো, ফুলকো, পিত্তি সব বাদ দিয়ে রসালোর চেহারাটাকে কিভাবে ক্যামেরার সামনে তুলে আনতে হয় সেটা আমাদের টিম ভালোই জানে। মেলাটা আমার অনেকদিন শেষ হয়ে গেছে, কষ্ট হচ্ছে মা, এনে দিবি? আমার প্রেসারের ওষুধটা অনেকদিন শেষ হয়ে গেছে, একটু এনে দিবি মা? সোমা, সোমা, ও তুই এখানে? কাল সকালে 9টায় রিহার্সাল আছে, তুই চলে আসবি। না মানে অনুতোষদা, আমি কোনো কথা নয়, ঠিক সময় চলে আসবি। কিন্তু আসলে সব শুনেছি, কিন্তু ওটাকে ক্যান্সেল করতে হবে। ক্যান্সেল করব? হ্যাঁ হ্যাঁ, ক্যান্সেল করবি। অনুতোষদা, ওটা আমার চাকরির মতো, মাস গেলে অনেক টাকা মাইনে পাবি, তাই তো? একজন ভালো শিল্পীর গ্রুপে পড়ে থেকে মার খাওয়ার কোনো মানে হয়? অনুতোষদা, আমি দায়বদ্ধ কথাটার মানে জানিস? কিরে, জানিস? শিল্পী আর দায়বদ্ধ এই দুটো শব্দ মিলে যে অর্থ দাঁড়ায়, সেই অর্থের প্রতি তোর বিশ্বাস আছে? আছে অনুতোষদা, আছে। এই বিশ্বাস আমার তোমার কাছ থেকেই পাওয়া। না, নেই। নেই। যদি থাকতো তাহলে বিশ্বাসকে দু পায়ে মারি দিয়ে অসুস্থ কুরুচিকর অপসংস্কৃতির পেছনে তুই দৌড়ে বেড়াতিস না। অনুতোষদা, হ্যাঁ হ্যাঁ, ঠিকই বলছি, ঠিকই বলছি। তাই তো নিজেকে ধিক্কার দিতে ইচ্ছা করছে। বাংলা সংস্কৃতি আজকে গোপালের মায়ের মতো ভাঙা করে বসে ডুবলে ডুবলে কাঁদছে। আর তোর মতো শিল্পীরা যারা নিজেকে সুস্থ সংস্কৃতির ধারক বলে মনে করিস, সেই অন্তঃসার শূন্য শিল্পীরা গোপালের মায়ের মুখে থুতু ছিটিয়ে চলে যাচ্ছে। ছি ছি। অনুতোষদা, অনুতোষদা, তুমি একবার আমার কথাটা ভাবার চেষ্টা করো। অন্য কোনো কথা আমি শুনতে চাই না। রবিবার তুই আসবি, হ্যাঁ কি না? আমায় তুমি ক্ষমা করো অনুতোষদা। আমি পারবো না। পশ্চিমী হাওয়ায় মাতন লেগেছে, অতলান্তিকের বুকে জন্ম নিচ্ছে একের পর এক ঘূর্ণিঝড়। ক্রমশ তারা শক্তি সঞ্চয় করে স্ফীত হচ্ছে। সেই মহাশক্তিধর ঘূর্ণিঝড় প্রচন্ড বেগে ছুটে আসছে, আজরে পড়ছে অভিষিপ্ত তীরভূমিতে। কার সাধ্য তার গতিরোধ করে? গোপালের মায়ের ছবির মতো নিখুঁত করে নিখানো উঠোন বর্ণময় মালঞ্চ সেই ঝড়ের রাত থেকে কিছুতেই রেহাই পাবে না, কিছুতেই না, কিছুতেই না, কিছুতেই না, কিছুতেই না।